আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আসিফুল ইসলাম বাদশাহ E2Soft Solution ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমরা বুটস্ট্র্যাপের উপর করা প্রথম ভিডিও এপিসোড গত পর্ব দেখেছিলাম। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব, অর্থাৎ গত পর্ব আমরা যে পর্যন্ত কাজ শেষ করেছিলাম এই পর্বে তারপর থেকে কাজ শুরু করব। তো চলুন প্র্যাকটিক্যালি কাজে চলে যাই। আর এর আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আমাদের বুটস্ট্র্যাপ ইনক্লুড হয়ে গেল। এবার বুটস্ট্র্যাপের কাজ শুরুর জন্য আমাদের যেই কাজটা করতে হবে, প্রথমেই লেআউটে চলে যেতে হবে। এই বাম দিক থেকে বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে যেখান থেকে আমরা ডাউনলোড করেছিলাম তার বাম দিক থেকে লেআউটে চলে যেতে হবে। লেআউটে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখি কি আসে। এইখানে দেখতে পাচ্ছি আমি লেআউটের বিভিন্ন পেজ চলে আসছে। তো পেজের মধ্যে প্রথমেই আছে কন্টেইনার। তো কন্টেইনারের মধ্যে দুইটা অপশন আছে, একটা আছে কন্টেইনার, একটা আছে কন্টেইনার ফুল। এখন কন্টেইনার যদি আমরা ইউজ করি তাহলে ম্যাক্স উইথ এই নামে একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টির ভ্যালু ডিফাইন করবে। এখন ম্যাক্স উইথ প্রপার্টির ভ্যালু হচ্ছে, আমরা যে কোনো ওয়েবসাইটে গেলে যে মাঝখানে দেখি যে কোনো একটা ওয়েবসাইট ভিউ করি, সে ধরুন আমাদের যে ওয়েবসাইটটা আছে E2Soft Solution, এটা আমরা ভিউ করি। ভিউ করে দেখি যে এই যে মাঝখানে ভিউটা আসবে, এই ভিউটা হচ্ছে এই যে মাঝখানে আসছে, এইদিকে ফাঁকা জায়গা রয়ে গেছে, এই যে মাঝখানে আসছে এই জিনিসটাই হচ্ছে মূলত এই কন্টেইনার দিয়ে করা হয়। আর যদি আমরা কন্টেইনার ফিল্ড ইউজ করি তাহলে হবে এই যে বুটস্ট্র্যাপটা যেমন 100% লেগে গেছে দুই দিকে, এইরকম হবে। তাহলে আমরা কোন রকম ইউজ করব এটা আমাদের পছন্দের উপর নির্ভর করবে। তো স্বাভাবিকভাবে আমরা এইরকম ইউজ করব, কারণ এইরকম ইউজ করে আমরা স্বাভাবিকভাবে এটাকে নিয়ে কাজ করব। তাহলে আমরা প্রথমে কন্টেইনার ফিল্ড না নিয়ে কন্টেইনার নিলাম। এখন কাস্টমারের যদি পছন্দ থাকে যে এই কাস্টমারের এই এরিয়াটা অনেক বড় হইতে হবে, তাহলে আপনি কাস্টমারের মতো করেই করবেন, কিন্তু নর্মালি সবাই কন্টেইনার উইথটা ইউজ করে। তো এখন এই কন্টেইনার উইথটা কোথায় নিব, আমি বডির পরে একটা নিউ ডিভ নিব বা নিউ ট্যাগ নিব, সেটা কন্টেইনার উইথ নামে। এখন এই কন্টেইনার উইথ নামে নিব এবং কন্টেইনার উইথটা ক্লোজ করে দেব। তারপরে এর ভিতরে আস্তে আস্তে আমরা কাজ শুরু করব। এখন এইখান থেকে এই যে দেখতে পাচ্ছি কন্টেইনার উইথ, এই কন্টেইনার উইথটা আমরা এখান থেকে কপি বাটন প্রেস করে কপি করে নেই এবং কপি করে নিয়ে আমাদের এই সাইটের মধ্যে এখানে পেস্ট করে দিই। এখন এই যে কন্টেইনার নিয়ে আসলাম, এই কন্টেইনার নিয়ে আসার সাথে সাথে এখানে লেখা আছে স্টার্ট কন্টেইনার হেয়ার বা কন্টেইনার হেয়ার। এই জিনিসটা সবাই একটু চেষ্টা করবেন যে কমেন্ট সুন্দর করে লিখতে, কারণ কমেন্ট সুন্দর করে যদি আপনি লিখেন তাহলে পরবর্তী যে ডেভেলপার কাজ করবে সেই ডেভেলপারের এই সাইট যদি কোনোভাবে এডিট করতে হয় তাহলে তার জন্য অনেক সহজ হয়ে যাবে। আর এটা শুরুতে হবে বাইরের দিকে, কারণ এখান থেকে কন্টেইনার স্টার্ট হয়েছে। স্টার্ট হওয়ার পরে এখান থেকে আমরা এটাকে নিচের দিকে নিয়ে এবং এইখানে এসে কন্টেইনার এন্ড হয়েছে, তাহলে এখানে এটা রেখে দিই। এবার এই যে কন্টেইনার আমরা কপি করে আনলাম, কন্টেইনার কপি করে এনে এই যে হেইস অন নিয়েছিলাম, এই হেইস অনটাকে যদি আমরা এই দিকে প্রিন্ট করে দেই, তাহলে এবার একটু রিলোড করে দেখি যে কোনো পরিবর্তন আসে কিনা বা আসছে কিনা। দেখুন পরিবর্তন চলে আসছে, কিন্তু এটা কিন্তু এই দিকে লেগেছিল, কিন্তু রিলোড করার সাথে সাথে মাঝখানে চলে আসলো। অর্থাৎ এই যে জিনিসটা আমরা দেখাচ্ছি যে মাঝখানে থাকবে, সেই জিনিসটা অলরেডি কন্টেইনার দেওয়ার সাথে সাথেই হয়ে গেছে। এর মধ্যে একটা রো নামে ডিপ নিতে হবে। কি রো? DIV ডিপ ক্লাস ROW, রো নামে একটা ক্লাস এখানে আমরা ডিফাইন করব এবং এই ক্লাসটা আমরা শেষ করব এই যে এই ক্লাসটা যেখানে শেষ হয়েছে ঠিক সেইখানে। তাহলে আমাদের রো ক্লাস স্টার্ট হয়ে গেল এবং শেষ হয়ে গেল। এখন এই যে রো ক্লাস স্টার্ট হলো এবং শেষ হলো, এই রোটা আমরা আসলে কেন নিলাম? অনেক সময় যে ওভারফ্লো হয়, অনেক সময় যে কনফ্লিক্ট হয়, এইগুলো আর কখনোই হবে না এই রো ট্যাগটা বা রো প্রপার্টিটা ডিফাইন করার ফলে। ওভারফ্লো না হয় সেই জিনিসটার জন্য আমরা এখানে রো ব্যবহার করলাম। তো রো ব্যবহার করার পরে এটাকে আমরা মূল রেসপন্সিভের কাজ শুরু করার জন্য আমাদেরকে যেতে হবে লেআউটের নিচে গ্রিডে ক্লিক করতে হবে। তাহলে আমরা এখানে গ্রিডে ক্লিক করি। গ্রিডে ক্লিক করার পরে দেখি যে আমাদের এখানে কি আসে। গ্রিডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি গ্রিড সিস্টেম। গ্রিড সিস্টেমের মধ্যে এখানে দেখতে পাচ্ছি কলাম SM, কলাম SM, কলাম SM, তারপরে কি মূলত হচ্ছে গ্রিড সিস্টেমে যে কাজটা আমরা করব সেই কাজটা হচ্ছে এই যে এইখানে আমরা একটু দেখি যে এইখানে বিভিন্ন পার্ট বাই পার্ট কাজ হয়েছে। অর্থাৎ প্রথমে এইখানে একটা পার্ট আসছে, এই পার্টটা আসছে এইদিকে, তারপরে হচ্ছে এদিকে আর একটা পার্ট আসছে, তারপরে এদিকে আর একটা পার্ট আসছে। এবার এইখানে নিচে আসলে ঠিক এই এরিয়াকে চারটি ভাগে ভাগ করা আছে। প্রথমে একটি ভাগ, তারপরে একটি ভাগ, তারপরে একটি ভাগ, তারপরে একটি ভাগ, এবার চারটি ভাগে ভাগ করা আছে। ঠিক নিচে আবার তিনটি ভাগে ভাগ করা আছে, কিন্তু এখানে আবার মোট এইখানে একটি ভাগ আর এখানে কি এইরকম ভাগে ভাগে যে ভাগ করা হয়, এই ভাগটাই হলো তো মূলত গ্রিড সিস্টেমের মাধ্যমে করা হয়। তো এই গ্রিড সিস্টেমের মাধ্যমে মূলত কিভাবে করতে হবে এই জিনিসগুলো আমরা দেখব। কন্টেইনারের মধ্যে আমরা কি নিলাম, আগে রো নিলাম, এর মধ্যে আমরা এইবার গ্রিড নিব। এখন গ্রিডের যে ব্যাপারটা সেই ব্যাপারটা হচ্ছে
গ্রিড আসলে কি জিনিস? গ্রিড হচ্ছে কন্টেনারের মধ্যে যে রো নিয়েছে, রোর মধ্যে তারপরে সিওএল কল ফর কলাম। এখন এই কল ফর কলাম, এই কলামগুলো আসলে কত প্রকার, কোন কোন ইউনিটের আছে? কলাম হচ্ছে বিভিন্ন প্রকার আছে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নিচের দিকে যাচ্ছি আর অনেক প্রকারের কলাম দেখতে পাচ্ছি। এখন এই যে অনেক প্রকারের কলাম দেখতে পাচ্ছি, এই কলামটা আসলে কয় প্রকার? কলামটা হচ্ছে প্রথমে এস এম ফর স্মল, তারপরে হচ্ছে এমডি ফর মিডিয়াম, তারপরে হচ্ছে এলজি ফর লার্জ। এর চেয়েও ছোট হলে এস এম নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগটা দিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে আমরা প্রথমেই চলে যাব যে আমরা চিন্তা করি আমরা আগে এমডি নিয়ে কাজ করব, বা সবগুলোই নিব, সমস্যা নাই। আমরা প্রথমে এখানে একটা ডিভ নেই, ডিভ ক্লাস, এবং এই ডিভটাকে আমরা এইখানে ক্লোজ করে দিই। এইবার এই যে এইখানে ডিভ নিলাম, এইখানে ক্লোজ করলাম। সবসময় আপনারা চেষ্টা করবেন যে এইগুলোকে একটু সুন্দর করে রাখার জন্য, যাতে করে বোঝা যায় যে কোনটা কোথায় শুরু হয়েছে এবং শেষ হয়েছে। এখন এই ক্লাসটা নিলাম, এই ক্লাসের আমরা কি নাম দিব? আমরা চিন্তা করি প্রথমে যে আমরা যে এই রো নিলাম, রোর মধ্যে হচ্ছে আমরা মূলত দুইটা এরিয়া ডিফাইন করব। একটা হচ্ছে মূল কন্টেন্ট আর একটা হচ্ছে সাইড বার। কি মূল কন্টেন্ট আর সাইড বার ডিফাইন করব। এখন এই যে মূল কন্টেন্ট আর সাইড বার ডিফাইন করব, তার জন্য আমাদেরকে দুইটা ক্লাস নিতে হবে। তাহলে দুইটা ক্লাস আমরা এখান থেকে এই ক্লাসটাকেই কপি করে দুইবার করে ফেলি, এবং তাহলে এটার নাম হচ্ছে মেইন কন্টেন্ট, আমরা নাম দেই মেইন কন্টেন্ট, এবং এই নিচেরটাকে নাম দেই হচ্ছে আমরা সাইড বার। যেহেতু আমরা দুইটা এরিয়া দুই নামে নিয়েছি, সাইড বার। এবং এই হেইস অনগুলোকে আমরা হেইস 2 করে ফেলি। কেন হেইস 2 করব? এটা হচ্ছে একটা প্র্যাকটিসের ব্যাপার। একটা পেজের মধ্যে এসইওর জন্য হেইস অন একবারের বেশি ব্যবহার করা যাবে না, এটা হচ্ছে সার্চ ইঞ্জিনের একটা টার্মস। সুতরাং আমরা যখন ওয়েব ডেভেলপমেন্টের কাজ করব, তখন তো আমাদের অন পেজ এসইওর কাজগুলো এর মধ্যে থেকেই করে ফেলতে হবে। এখন আমরা চলে যাই আমাদের যে মেইন কন্টেন্টটা কতটুকু হবে। ধরে নেই আমরা যে মেইন কন্টেন্টটা 4 ভাগের 3 ভাগ হবে এবং সাইড বারটা 4 ভাগের 1 ভাগ হবে। এখন এই যে 4 ভাগের 3 ভাগ এবং 1 ভাগ, এই জিনিসটা ডিফাইন করার জন্য এখানে চমৎকার একটা জিনিস আছে। সেই জিনিসটা আমরা দেখি এইদিকে নিচে একটু এসে, যে বিভিন্ন জায়গা এই যে 12 অফ কলামস কি? এটাকে দিয়ে কি বোঝায়? নাম্বার বোঝায়। নাম্বার অফ কলামস হচ্ছে 12, মোট হচ্ছে 12টি কলাম পাবেন আপনি এই বুটস্ট্র্যাপের মধ্যে। মোট কতটি কলাম পাবেন? 12টি কলাম। এবং 12টি কলামের মধ্যে যে কলামগুলো পাবেন সেই কলামগুলো হচ্ছে এই যে কলাম এসএম ফরওয়ার কি স্মল ডিভাইস, আর স্মল ডিভাইস কত হয়? 540-এর নিচে যত ডিভাইস আছে সব স্মল। তারপর হচ্ছে মিডিয়াম হচ্ছে কত? 768-র নিচে যত ডিভাইস আছে সব হচ্ছে মিডিয়াম। এবং এখানে কল এমডি বলে এই কলামটাকে ডিফাইন করা হয়। তারপর হচ্ছে 960-এর উপরে যা আছে সব হচ্ছে লার্জ, এটাকে বলা হয় কল এলজি দিয়ে। তারপর হচ্ছে এক্সএল হচ্ছে এক্সট্রা লার্জ, যেটা আমি আগেই বলছিলাম। এটা হচ্ছে 1140-এর উপরে যে ডিভাইসগুলো হয় সেটা কল এক্সএল দিয়ে করা হয়। তাহলে আমরা যে কাজটা করব, যে আমরা এই সবগুলোকেই নিব। এখন কল এসএম, প্রথমে আমরা কল এসএম নিয়ে নেই, যে কল এসএম স্মল হলে কি হবে? এটা 12। কেন 12 হবে একটু পরে বলতেছি। তারপরে হচ্ছে আমরা নিব কল এমডি হচ্ছে কত? আমরা যেটা বলছিলাম 4 ভাগের 3 ভাগ, তাহলে হচ্ছে 12কে 4 দিয়ে ভাগ করলে হয় এক ভাগে কত? 3, এবং 3কে 3 দিয়ে গুণ করলে হয় 9। তাহলে আমরা 4 ভাগের 3 ভাগ মানে এখানে 9। তারপরে হচ্ছে আমাদের এলজি মানে হচ্ছে লার্জ ডিভাইসে কেমন আসবে? আমরা এখানেও এটাকে 9 হিসেবে ইউজ করব। তারপর হচ্ছে এক্সট্রা লার্জটাকে আমরা কপি করে নিয়ে আসি, এবং এক্সট্রা লার্জে আমরা একই এরিয়া নিব, বা এক্সট্রা লার্জে আমরা 8 এরিয়া নিলাম। যাই হোক, আমরা 9ই নিলাম। এইগুলো আমরা না নিয়ে আমরা সরাসরি শুধুমাত্র এমডি দিয়েও কাজ করতে পারতাম। তাহলে এটাকে আমরা এখান থেকে কাট করে এখানে নিয়ে আসি, কারণ এটা হবে মূলত প্যারেন্ট ডিপ বা উপরের ডিপটা। আমাদের ভুল হয়েছিল, এটা নিচে হয়ে গেছিল। এখন এইটা যেহেতু এইখানে 9 হয়েছে, তাহলে 12 হইতে বাকি থাকে কত? 3। স্বাভাবিকভাবেই তাহলে এখানে সব 3 হয়ে যাবে। যেহেতু এখানে 9 হয়েছে, 12 হইতে বাকি থাকে 3, কারণ আমাদের মোট কলাম হচ্ছিল কয়টা? 12টা। এখন এই 12টা কলামের যদি আমরা 9টা নিয়ে নিই, তাহলে থাকে 3টা। আমরা একটু রিলোড করে দেখি যে আসলে আমাদের যে কাজটা করছি সেই কাজটা হয়েছে কি না। দেখুন, কাজটা সুন্দরভাবে হয়েছে। আমরা একটু এটাকে ব্যাকগ্রাউন্ড করি। ব্যাকগ্রাউন্ড করতে পারলে তাহলে বিষয়টা ক্লিয়ার হতে পারবো যে কাজ হয়েছে কিনা। ব্যাকগ্রাউন্ড করার জন্য আমাদের একটা সিএসএস ফাইল নিতে হবে। সিএসএস ফাইলটা আমরা বুটস্ট্র্যাপের মধ্যে সিএসএস এর মধ্যে
এইখানে একটা নতুন সিএসএস ফাইল নেই, সেটাকে আমরা এটাকে কপি পেস্ট করে ফেলি এবং style.css নাম দিই, style style.css নাম দিলাম এবং এটাকে আমরা নোটপ্যাডে অন করে ফেলি। নোটপ্যাডে অন করে এখানে যা যা আছে সব কিছু আমরা ফেলে দিই, ফেলে দিয়ে আমাদের নিজস্ব স্টাইল লিখি এবং নিজস্ব স্টাইলের মধ্যে যে কাজটা করব সেটা হচ্ছে কি আমাদের মোট ব্যাকগ্রাউন্ডটাকে একটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা বডিতে যাই, BODY বডি ট্যাগের আন্ডারে আমরা লিখি BACKGROUND। ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কালার দেবো আমরা, কি কালার দেবো, ব্যাকগ্রাউন্ডের কালার হচ্ছে হ্যাশ দিয়ে 3টা C ডিফাইন করে রাখি আমরা, জাস্ট এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে বোঝার জন্য। এটাকে আমরা মোটামুটি রিলোড করলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। সিনা দিয়ে যদি এটাকে আমি B ডিফাইন করি তাহলে কি আসে একটু চেক করি, কোনো পরিবর্তন আসে না। বলেন তো কেন C দিচ্ছি, B দিচ্ছি, D দিচ্ছি, যাই দিচ্ছি, কোনো পরিবর্তন কেন আসছে না? মূল কারণ হচ্ছে এই ফাইলটা তো আমি এখনও ইনক্লুড করি নাই, তাহলে আমার ইন্ডেক্সের মধ্যে এই ফাইলটাকে তো ইনক্লুড করতে হবে। ইনক্লুড করার জন্য আমরা এই লাইনটাকে কপি করি, কপি করে এই লাইনের মধ্যে এখানে আমরা পেস্ট করি, পেস্ট করে তারপরে আমাদের ফাইলের নাম হচ্ছে কি style.css, style.css নামে ফাইলটা এখান থেকে লিঙ্ক করে দিলাম। লিঙ্ক করে দেওয়ার পর এইবার রিলেট করলে আশা করা যায় কালার চেঞ্জ হয়ে যাবে। এখন দেখি কালারটা চেঞ্জ হয়েছে কিনা, আমরা একটু ইন্সপেক্ট করে দেখি যে বডিতে যে কালারটা দিয়েছিলাম সেটা চেঞ্জ হয়েছে কিনা। বডির কোনো কালার চেঞ্জ হয়নি, তাহলে এটাকে আমরা একটু ইম্পর্ট্যান্ট করে দেখি চেঞ্জ হয় কিনা, কারণ বুটস্ট্র্যাপের একটা স্টাইল এখানে কনফ্লিক্ট হচ্ছে। হ্যাঁ, যখন আমরা ইম্পর্ট্যান্ট করে দিলাম তখন এটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এই যে আমরা ব্যাকগ্রাউন্ডটা একটা কালার করে ফেললাম, ব্যাকগ্রাউন্ডটা কালার করে ফেলার পরে আমাদের এই কন্টেইনার যে এরিয়াটা, এই এরিয়াটার কালারটা একটু আমরা চেঞ্জ করে ফেলবো। চেঞ্জ করার জন্য আমরা যাব হচ্ছে সিএসএস এর মধ্যে এবং কন্টেইনার যে ক্লাসটা সেই ক্লাসটা আমরা নিয়ে আসবো। এই যে এখানে ক্লাসটা হচ্ছে কন্টেইনার, এই ক্লাসটা আমরা এখানে ডিফাইন করব। কন্টেইনার ক্লাসটাকে আমরা এখানে কল করব, কল করে তারপরে এই কন্টেইনার ক্লাসের প্রপার্টি লিখবো হচ্ছে BACK ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের পরে হচ্ছে আমরা ক্লোন দিব, তারপর হচ্ছে হ্যাশ দিব, এরপর হচ্ছে 1 2 3 তিনটা F অর্থাৎ হচ্ছে যেটা বলছিলাম সাদা, 3টা F কি সাদা, এটা আমরা এখান থেকে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমরা একটু রিলোড করে দেখি যে আমাদের কন্টেইনার এরিয়াটা সাদা আসছে কিনা। কন্টেইনার এরিয়াটা সাদা আসা উচিত, হ্যাঁ কন্টেইনার এরিয়াটা সাদা চলে আসছে, অর্থাৎ আমাদের এখন ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড এরকম আর এখানে সাদা থাকবে। তাহলে এই কন্টেইনারের মধ্যে এবার আমরা কিছু টেক্সট ঢুকিয়ে দেখি যে আসলে এরিয়াটা ঠিকঠাক মতো থাকে কিনা। আমরা আমাদের ওয়েবসাইট থেকে টেক্সটগুলো কপি করে নিয়ে আসি এবং কপি করে এনে আমাদের HTML এর মধ্যে এইখানে প্রিন্ট করি। তো এইখানে আমরা যদি এভাবে প্রিন্ট করে দেই, কপি পেস্ট করে দেই, তাহলে কি হবে, এবং এইখানে আমরা এটাকে একটু কপি পেস্ট করে দিই। কপি পেস্ট করে দেওয়ার পরে দেখতে পাবো যে আসলে কি পরিবর্তন আসে। দুঃখিত, আমি আসলে H2 চেঞ্জ করেছিলাম, ক্লোজিং করেছিলাম না। তাহলে আমরা এই দুটো এখান থেকে চেঞ্জ করে ফেলাম এবং সেভ দিই এবং রিলোড করি। সেভ দিয়ে রিলোড করে দেখি যে কি পরিবর্তন আমাদের আসে। আমরা দেখতে পাচ্ছি যে বেশ পরিবর্তন চলে আসছে এবং আমরা যেটা ডিফাইন করছিলাম যে ওয়েবসাইটের এইদিকে 9 থাকবে এবং এইদিকে 4 ভাগের 3 ভাগ এদিকে থাকবে, 1 ভাগ এদিকে থাকবে, হুবহু সেই জিনিসটা হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে একটু বাকি জিনিসগুলো ডিলিট করে দিই, তাহলে একটু সুন্দর হবে। আচ্ছা, আমরা যে এই যে এরিয়া ডিফাইন করে ফেললাম, এই এরিয়াটা কি রেসপন্সিভ হয়েছে কি না আমরা একটু চেক করতে পারি। আমরা এটাকে একটু ছোট বড় করে দেখি তো এটা রেসপন্সিভ হয়েছে কি না। এখান থেকে দেখুন ছোট করে ফেলার পরে এটাকে কোথাও ভেঙে যায় নাই অথবা স্ক্রল আসে নাই, এদিকে কিন্তু কোনো স্ক্রল আসে নাই। এবং এটাকে আমরা একটু বড় করে আস্তে আস্তে বড় করে দেখি যে আসলে এটার কোথাও ভাঙে কি না। না, কোথাও ভাঙছে না। যখন আমি বড় করছি তখন কিন্তু অটোমেটিক এটা আস্তে আস্তে বাড়তেছে বা পরিবর্তন হচ্ছে। এই যে অটোমেটিক বাড়তেছে বা পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে যে ডিভাইসে আমি যাই না কেন সেই ডিভাইসের সমান করে এই এরিয়াটা নিয়ে নিচ্ছে। মূলত এই কাজটাই হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে করা, যে রেসপন্সিভ। আপনারা সবাই শুনছেন যে বুটস্ট্র্যাপ দিয়ে রেসপন্সিভ করে। আসলে রেসপন্সিভটা কি? রেসপন্সিভটা হচ্ছে একটা ওয়েবসাইট যেন সমস্ত ডিভাইসে গেলেই পরিপূর্ণভাবে দেখা যায়, এটাই হচ্ছে মূলত রেসপন্সিভ। যে কোনো ডিভাইসে গেলে যেন 100% কন্টেন্ট দেখা যায়, কোনো রকমের ব্রকেন না হয়, এটি হচ্ছে মূলত ওয়েবসাইটের রেসপন্সিভ। এবং এই কাজটাই হচ্ছে মূলত করা হয় বুটস্ট্র্যাপ দিয়ে।